বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানাবো। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে নতুন মোড়, বন্ধুত্ব কি শত্রুতায় রূপ নিতে যাচ্ছে? এবারে জানাবো রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন, এতে অন্তত 7 জন নিহত হয়েছেন। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। জানাবো জলবায়ু ও পরিবেশ কর্মী গ্রেট থুনবার্গকে আটক করেছে সুইজারল্যান্ডের পুলিশ। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের সচিবের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন তিনি। জানিয়ে দেব, ইসরায়েলিদের সামনেই ফিলিস্তিনের পতাকা উড়ালেন বাংলাদেশি পর্বতারোহী। এবং সর্বশেষ জানাবো গাজায় নিহত 35,000 ফিলিস্তিনি, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বন্ধুত্ব কি শত্রুতায় রূপ নিচ্ছে? বিশ্বে কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মৈত্রী। চলতি সপ্তাহে এই সম্পর্কের কিছুটা ঝুঁকিতে ফেলেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনে এক সাক্ষাৎকারে বাইডেনের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইসরায়েল যদি পরিকল্পনা অনুযায়ী রাফায় আক্রমণ করে তাহলে কি হবে। এর জবাবে বাইডেন বলেন, আমি তাদের অস্ত্র সরবরাহ করব না। অস্ত্রের চালান মার্কিন ইসরায়েল সম্পর্কের মূল ভিত্তি। 4 দশকের মধ্যে প্রথমবারের মতোই সম্পর্কে ফাটল ধরেছে। গাজায় বেসামরিক প্রাণহানি এবং মানবিক বিপর্যয় রুখতে নিজ দেশ এবং দেশের বাইরে ব্যাপক চাপে আছেন জো বাইডেন। শেষ পর্যন্ত তিনি ইসরায়েলে অস্ত্র সরবরাহের বিষয়ে সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি জানালেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকার সবচেয়ে কাছের কৌশলগত মিত্র। 1980 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পর এই ধরনের পদক্ষেপ আর দেখা যায়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক বিশেষজ্ঞ এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ায় অভিজ্ঞ মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলারের মতে এই সংঘাতের শুরু থেকেই বাইডেনকে দ্বিধায় রেখেছে একই ইসরায়েলপন্থী রিপাবলিকান পার্টি। অন্যদিকে নিজ দল ডেমোক্রেটিক পার্টির মধ্যেও দেখা দিয়েছে বিভক্তি। যদিও এখন পর্যন্ত বাইডেন যেসব সিদ্ধান্ত নিয়েছেন তাতে এমন কিছু দেখা যায়নি যাতে আমেরিকা ইসরায়েল সম্পর্কে ক্ষতিগ্রস্ত হয়। তবে ইসরায়েল রাফা স্থল অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়ার পর বাইডেনের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন দেখা যায়। গত সোমবার ইসরায়েল জানায় তার শহরটির পূর্ব হামাসকে লক্ষ্য করে কার্যক্রম চালাচ্ছে। স্থানীয়রা বিরামহীন বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন। একই সঙ্গে প্রায় অকার্যকর হাসপাতালগুলোতে আহতদের সংখ্যার মাত্রা ছাড়িয়ে গেছে। জাতিসংঘ বলছে প্রায় 1 লাখ মানুষ ওই এলাকা থেকে পালিয়েছে এবং তারা খাবার, আশ্রয়, পানি ও স্যানিটেশন ভয়াবহ সংকটে আছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বারবার শহরটিতে পূর্ণমাত্রা স্থল অভিযান চালানোর কথা বলেছেন, যেখানে প্রায় 10 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আছেন। তিনি বলেছেন, এখানে লুকিয়ে থাকা হামাসের অবশিষ্ট 4 ব্যাটালিয়ন যোদ্ধাকে নিশ্চিহ্ন করতে এই অভিযান জরুরি। যুদ্ধবিরতির কোনো প্রস্তাব সফল হলেও অভিযান চালানো হবে বলে মত দিয়েছেন তিনি। ওয়াশিংটনে নেতানিয়াহু রাফায় কোনো ধরনের বেসামরিক অভিযান পরিচালনা না করতে বারবার অনুরোধ জানিয়ে আসছেন। অ্যারন ডেভিড মিলার বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন আশঙ্কা করেছেন রাফায় অভিযান বন্ধ হলে যুদ্ধ বন্ধ বা জিম্মিদের উদ্ধারে আর কোনো উপায় থাকবে না। গত বুধবার বাইডেনের সাক্ষাৎকার প্রচারের পরপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বরাদ্দ 2500 পাউন্ডের বোমার 2টি চালান স্থগিত করেছে। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এই বোমাগুলো ঘনবসতিপূর্ণ একটি এলাকায় ব্যবহার করলে যে প্রভাব পড়বে তাতে আমেরিকা উদ্বিগ্ন, যা আমরা গাজার অন্য এলাকাগুলোতে দেখেছি। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েল সরকার হয়তো যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে। পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল যুক্তিসঙ্গত কারণে মার্কিন অস্ত্র ব্যবহার করছে, তবে তারা অসঙ্গতিপূর্ণ উপায়ে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র সরকারের কাছে যার সম্পূর্ণ তথ্য ছিল না। রাশিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 7। রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন, এতে অন্তত 7 জন নিহত হয়েছেন। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী বেলগরদ শহরে একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত 60 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। রাশিয়ার ওই অঞ্চলের গভর্নর ভ্যাসেস্লাভ গ্লাদকোভ এ ঘটনার একটি পোস্ট করেছেন।
এতে 10তলা ভবনটি ধসে পড়তে দেখা যায়। বেলগরদ শহর এবং এ অঞ্চলে ইউক্রেনের সেনাদের ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়েছে বলে জানান তিনি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলাকে আবাসিক হামলায় সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। তারা জানিয়েছেন স্থানীয় সময় 8টা 40 এ হামলা হয়েছে। এ হামলায় অন্তত 12টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। রাশিয়ার ম্যাশ টেলিগ্রাম নিউজ চ্যানেল জানিয়েছে ইউক্রেনের এই হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট করা হয়নি। এমনকি এতে পশ্চিমা দেশগুলো সরবরাহ করা অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা। এক প্রত্যক্ষদর্শী জানান হামলায় 10তলা ভবনের পুরোটাই ধসে পড়েছে। এলাকাটিতে অনেক অ্যাম্বুলেন্স এবং অগ্নি নির্বাপন গাড়ি কাজ করছে। এ ঘটনায় অনেকে হতাহত হতে দেখা গেছে বলে জানান তিনি। এদিকে বার্তা সংস্থা এফপি জানিয়েছে রাশিয়ার ভলগোগ্রাদ এলাকায় ইউক্রেন একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনিবার দিবাগত রাতের এই হামলায় অন্তত 8টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে একটি ড্রোনের আঘাতে তেল শোধনাগারে আগুন লেগে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন বেসামরিক লোকদের নিশানা করে এই হামলা চালানো হয়েছে। এর মাধ্যমে ইউক্রেন ও তার সমর্থকদের অপরাধ প্রবণতা দৃশ্যমান হয়েছে। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ। জলবায়ু ও পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকে আটক করেছে সুইজারল্যান্ড পুলিশ। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার সুইজারল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় শহর মালমোতে ইউরোভিশন ফাইলের ভেন্যুর কাছ থেকে গ্রেপ্তার করা হয়। এতে জানানো হয় গ্রেটা থুনবার্গ ইউরোভিশন প্রতিযোগিতায় ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় থুনবার্গ সাদা কালো রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি স্কার্ফ কেফিয়া পরিহিত ছিলেন। ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ইউরোভিশন প্রতিযোগিতায় নিষিদ্ধ হয়েছিল, কিন্তু গাজায় গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলের একজন প্রতিযোগীকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার প্রতিবাদে ক্ষুব্ধ লোকজন মালমো শহরে ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী হঠাৎ ইউরোভিশন ফাইনালের ভেন্যুর বাইরে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং জোর করে সরিয়ে দেয়। চলতি সপ্তাহের শুরুতে ইউরোভিশন সেমিফাইনালের আগে মালমো শহরে 10,000-এরও বেশি লোক ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ করেছিলেন। কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে মন্ত্রিপরিষদ পদ থেকে সরিয়ে নিরাপত্তা পরিষদের সচিবের দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেছেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে 5ম দফার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে এই প্রস্তাব করেন পুতিন। খবর বিবিসির। সের্গেই শোইগুর স্থানে প্রতিমন্ত্রী হিসেবে আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেছেন রুশ প্রেসিডেন্ট। তবে বেলোসভের প্রার্থিতা রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে অনুমোদিত হতে হবে। রাশিয়ার আইন অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে পুতিনের দায়িত্ব নেবার পর মঙ্গলবার পুরো মন্ত্রিসভা পদত্যাগ করবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ রোববার বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রীর পদটি কোনো বেসামরিক লোকদের হাতে দেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন নতুন উদ্ভাবন এবং অত্যাধুনিক ধ্যান ধারণা প্রয়োজন। সের্গেই শোইগুকে 2012 সালের প্রতিরক্ষা মন্ত্রী করা হয়েছিল। এর 2 বছর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে রাশিয়া। শোইগু ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। গাজায় নিহত 35,000 ফিলিস্তিনি। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের। গাজা উপত্যকায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। খবর আল জাজিরার। গাজার কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী অক্টোবর থেকে পর্যন্ত উপত্যকাটিতে 35,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। রোববার কুয়েতে জড়ো হওয়া আন্তর্জাতিক দাতাদের উদ্দেশ্যে এক ভিডিও ভাষণে গুতেরেস গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের নিঃশর্ত মুক্তির পাশাপাশি অবিলম্বে মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ভিডিওতে তিনি বলেন শুধুমাত্র যুদ্ধবিরতি শুরু করতে হবে। জাতিসংঘের মহাসচিব সতর্ক করে দেন যে যুদ্ধের অভিজ্ঞতা থেকে ফিরতে দীর্ঘ সময় লেগে যাবে। এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। যুদ্ধে বাড়ি থেকে পালানো বহু ফিলিস্তিনি আবারও নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন।